জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে কুষ্টিয়া সীমান্তে সতর্কতা জারি করল বিজিবি। সোমবার রাত ৯টার দিকে কুষ্টিয়ার ব্যাটালিয়ন ৪৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান জানিয়েছেন, বাংলাদেশি জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত প্রাণহানিকর পরিস্থিতি থেকে নিরাপদে থাকতে অবৈধভাবে অথবা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম করবার প্রচেষ্টা এবং ঘটনা থেকে বিরত থাকার অনুরোধ করা হলো। এবারে জানাবো ডিসি নিয়োগ নিয়ে রাশেদ খানের বক্তব্য, যা বলেন সার্জিস আলম। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের ডিসি নিয়োগে দুজন সমন্বয়ক জড়িত বক্তব্যের জেরে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। দর্শক, সার্জিস আলমের ফেসবুক পোস্টটি আপনাদের সামনে উপস্থাপন করছি, সঙ্গে থাকুন। জানাবো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সম্ভাব্য ঢাকা সফর, জনশক্তি রপ্তানিতে আসতে পারে সুখবর। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী ৪ অক্টোবর ঝটিকা সফরে ঢাকায় আসতে পারেন। তেমনটি হলে কম বেশি প্রায় এক যুগ পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী ঢাকা সফর করবেন। এই সফরে অর্থনৈতিক খাত গুরুত্ব পাবে, পাশাপাশি জনশক্তি রপ্তানি ইস্যুতে সুখবর আসতে পারে। জানিয়ে দেব গুলশান থেকে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য জ্যাকব। সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ। প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার আসন্ন বাংলাদেশ সফর নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক অংশীদারকে আরও জোরদার করবে। গত রবিবার ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত সৌদি আরবের ৯৪তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় তিনি বলেন, আমরা অধীর আগ্রহে যুবরাজের আসন্ন সফরের অপেক্ষায় আছি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু। লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট লক্ষ্যে স্থল অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কুষ্টিয়ার সীমান্তে সতর্কতা জারি করল বিজিবি। সোমবার রাত ৯টার দিকে কুষ্টিয়ার ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান জানিয়েছেন, বাংলাদেশি জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত প্রাণহানিকর পরিস্থিতি থেকে নিরাপদ থাকতে অবৈধভাবে অথবা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা, ঘটনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। প্রসঙ্গত, কুষ্টিয়া জেলা সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর উপজেলার আয়তন ৪৬১ বর্গ কিলোমিটার। এর মধ্যে ৪৬.৬৯ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এর উত্তরে বাঘা এবং লালপুর, দক্ষিণে গাংনী এবং মিরপুর, পূর্বে ভেড়ামারা ও মিরপুর উপজেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। ডিসি নিয়োগে রাশেদের বক্তব্য, যা বলেন সার্জিস আলম। গণ অধিকার পরিষদের সাধারণ সমন্বয়ক মোহাম্মদ রাশেদ খানের ডিসি নিয়োগে দুইজন সমন্বয়ক জড়িত বক্তব্যের জেরে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ পোস্ট দিয়েছেন তিনি। সমন্বয়ক সার্জিস আলমের ফেসবুক পোস্টে লিখেছেন, আজকে একটি প্রোগ্রামে গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেন, সমকাল পত্রিকায় নাকি নিউজ হয়েছে দুজন সমন্বয়ক ডিসি নিয়োগের সাথে জড়িত, নাম সার্জিস এবং হাসনাত। অলরেডি আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া নাকি ডিসি নিয়োগের মাধ্যমে শুরু হয়ে গেছে। ৬৪ জেলার মধ্যে ৫৬ জেলার ডিসি নাকি তারা নিয়োগ দিয়েছে। পরবর্তী সময় যুগান্তর পত্রিকায় এ বিষয়ে একটি সংবাদ খুঁজে পান তিনি। তার পোস্টে তিনি বলেন, আমাদের পরিচয় দিয়ে সচিবালয়ে একটি ঝামেলা তৈরি করবার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে এ বিষয়ে আমাদের মতামত না নিয়ে আমাদের নাম উল্লেখ করে এক হলুদ সাংবাদিক সংবাদ প্রকাশ করেছেন। সম্পূর্ণ মিথ্যা সংবাদ কার স্বার্থে করেছে এই সাংবাদিক ভালো করে জানেন বলে মন্তব্য করেন এই সমন্বয়কের নাম ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশ করার পরদিন ওই পত্রিকা দুঃখ প্রকাশ করে সংবাদ প্রকাশ করে, কিন্তু যদিও সেটা মানুষের চোখে পড়েনি, কারণ ওই মানুষগুলো প্রকৃতপক্ষে পক্ষপাত দুষ্ট বলে উল্লেখ করেন সার্জিস আলম। রাশেদ খান দেশের একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ সদস্য উল্লেখ করে তার ফেসবুক পোস্টে সার্জিস আলম প্রশ্ন করেন, দায়িত্বশীল অবস্থান থেকে একটি ফোরামে তথ্য যাচাই না করে প্রচার করা কতটুকু শোভা পায়। নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ
রাজনীতিতে তার মতো তরুণদের স্বাগত জানাতে প্রস্তুত উল্লেখ করে সার্জিস আলম বলেন, প্রথাগত কিছু রাজনীতিবিদদের মতো অন্যকে মিথ্যাচারের মাধ্যমে ছোট করে বড় হতে চাওয়ায় যে কলুষিত টেকনিক, সেটার আশ্রয় তিনি নিয়েছেন। শুধু নিজেকে প্রশ্নবিদ্ধ করলেন না, বরং তরুণ নেতৃত্বের আস্থার জায়গায় সংকট তৈরি করলেন। জনপ্রশাসন বিভাগে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে মাহফুজ আলম রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। দায়িত্বের জায়গা থেকে প্রভাবিত করেছেন আলী ইমাম মজুমদার এবং তার পিএস আহসান কিবরিয়া। আহসান কিবরিয়া শেখ হাসিনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 মেয়াদে ছিলেন, এমনকি ছাত্র জনতার অভ্যুত্থানের দিনও এই আহসান কিবরিয়া শেখ হাসিনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক। তাকে বর্তমানে পিএস বানিয়েছেন আলী ইমাম মজুমদার। এই মজুমদার যখন মন্ত্রী পরিষদের সচিব ছিলেন, সে সময় একান্ত সচিব ছিলেন আহসান কিবরিয়া। সার্জিস আলম এ বিষয়ে একাধিক প্রশ্ন করে বলেন, ডিসি নিয়োগ যদি আওয়ামী দোসরদের স্থান পায়, তবে এর উপরের মানুষগুলো কি করেছিল? দায়িত্বশীল ব্যক্তিরা তারা হয় ব্যর্থ, না হয় তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। তিনি বলেন, আমরা সমন্বয়করা, নিয়োগ দেওয়ার কে? আমরা কি কোনো অথরিটি? সমন্বয়কদের নাম ভাঙিয়ে খাওয়া এই অপচেষ্টা আপনাদের পর্যায়ে মানায় না। সমন্বয়কদের নাম ভাঙিয়ে খাওয়ার এই অপচেষ্টা আপনাদের এই পর্যায়কে মানায়। সার্জিস আলম বলেন, মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা আলী ইমাম মজুমদারকে কেন এখন জনপ্রশাসনের দায়িত্ব দেওয়া হলো, সেই প্রশ্ন রাশেদ খানরা করতে পারে না। আহসান কিবরিয়া কিভাবে অভ্যুত্থানের পর পিএস, সেই প্রশ্ন তারা করতে পারে না। ডিসি নিয়োগ যদি আওয়ামীপন্থী দোসরদের দেওয়া হয়, তাহলে তারা কিভাবে নিয়োগ পেল, সেই প্রশ্ন জনপ্রশাসন সংশ্লিষ্ট ক্ষমতাবান কাউকে তারা করতে পারে না। বঞ্চিত নাম ভাঙিয়ে কিভাবে বিভিন্ন বিভাগীয় মামলা খাওয়া কিংবা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদায়ন হচ্ছে, সেই প্রশ্ন তারা করতে পারে না। উল্লেখ করে সার্জিস আলম বলেন, নির্দিষ্ট ফিল্ডে কাজের অভিজ্ঞতা ছাড়া কিভাবে একজন সিনিয়র সহকারী সচিব অতিরিক্ত সচিব বনে যায়, সেই প্রশ্ন তারা করতে পারে না। এখনও কিভাবে সচিবালয়ে টাকা লেনদেন হয়, কারা সেটা করে, সেই প্রশ্ন তারা করতে পারে না। আওয়ামী সন্ত্রাসীরা যদি আবার ক্ষমতা আসে, তবে সবার আগে যে 5 জনকে ক্রসফায়ার দেবে, তার মধ্যে সার্জিস এবং হাসনাত দুজনকে উল্লেখ করে সার্জিস বলেন, এছাড়া ফ্যাসিস্ট গংদের মতো বিভিন্ন দলের সঙ্গে লিঙ্ক খোঁজায় অসুস্থ মানসিকতা বাদ দেবার আহ্বান জানিয়েছেন তিনি। দেশের জন্য যতদিন বেঁচে আছি ততদিন নৈতিক সুপারিশ বা 1 টাকার লেনদেনের অভিযোগ কেউ করতে পারবে না বলে মন্তব্য করেন ফেসবুক পোস্টে। তিনি বলেন, 1000 কোটি টাকার মালিক সালমান এফ রহমানের দাড়ি ছাড়া চোরের মতো অপরাধী চেহারা দেখার পরও কি কারো শিক্ষা হয় না? তাহলে এই পৃথিবীতে তার জন্য কি অপমান অপেক্ষা করছে, সেটা শুধু আল্লাহই জানে। ফেসবুক পোস্টে অবশেষে সার্জিস লিখেছেন, কথা এবং কাজ হবে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। এটাকে আপনারা যে বিশেষণে বিশেষায়িত করুন, তাতে আমরা বিন্দুমাত্র চিন্তিত নই বলে সবার আগে আমার দেশ, আমার বাংলাদেশ মন্তব্য করেন। জনশক্তি রপ্তানিতে আসতে পারে সুখবর। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী 4 অক্টোবর ঝটিকা সফরে ঢাকায় আসতে পারেন। তেমনটি হলে কমবেশি প্রায় 1 যুগ পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী ঢাকা সফর করবেন। এই সফরে অর্থনৈতিক খাত গুরুত্ব পাবে, পাশাপাশি জনশক্তি রপ্তানি ইস্যুতে সুখবর আসতে পারে। দ্বিপাক্ষীয় ইস্যুর পাশাপাশি এ সফরে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা হতে পারে। রোহিঙ্গা সংকট, বাণিজ্য, পর্যটন, চিকিৎসা খাতে পেতে পারে গুরুত্ব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পরস্পর বন্ধু। অধ্যাপক ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেবার পর গত 14 আগস্ট টেলিফোনে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি খুব দ্রুত বাংলাদেশ সফর করবেন। ঢাকা এবং কুয়ালালামপুরের কূটনৈতিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আসন্ন সফরটি চূড়ান্ত করতে দুপক্ষের কূটনৈতিকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। দ্বিপাক্ষীয় ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামীকাল 2 থেকে 4 অক্টোবর পাকিস্তান সফর করবেন। ইসলামাবাদ সফর শেষে তিনি ঢাকা সফরে আসতে পারেন। ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সর্বোচ্চ 6 ঘণ্টা অবস্থান করতে পারেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত 14 আগস্ট টেলিফোনে অধ্যাপক ডক্টর ইউনূসকে আশ্বস্ত করেন যে বাংলাদেশকে একটি সমৃদ্ধ এবং সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় মালয়েশিয়া ঢাকার অংশীদার হতে প্রস্তুত। এ সময় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তার ফোনের জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় কাজের আরও সুযোগ পাবেন। এবং কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই মুহূর্তে বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্কে ঢাকার পক্ষ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে শ্রমবাজার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের সদস্যপদ পাওয়া। গুলশান থেকে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য জ্যাকব। সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাভার থানার মামলায় সাবেক এমপি আবদুল আল জ্যাকবকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জ্যাকব 2014 সালের অনুষ্ঠেয় 10ম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 4 আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছরে তিনি উপমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করেন।
একই বছরে পরিবেশ বন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি নবম জাতীয় সংসদেরও সদস্য ছিলেন। তখন তিনি পানি সম্পদ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।